মার্চ। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শুধু তাই নয়, হুগলির আরামবাগে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর এবং রাজভবনে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই প্রথম রাজ্যে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই আগামী এই এক সপ্তাহের মধ্যে রীতিমতো পরপর 3 বার রাজ্যে তো আসছেন, যার মধ্যে 1 তারিখ 1 মার্চ প্রথম রাজ্যে আসছেন তিনি এবং সেখানে হুগলির আরামবাগে সভা করার কথা তো রয়েছে। 1 মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী এবং এই মুহূর্তে আরো একবার প্রীতিশের কাছে যাওয়ার চেষ্টা করবে। তুমি যেই ব্যাপারটাই বলছিলে, কারণ এই প্রথম রাজ্যে রাত্রিবাস করবেন এবং সেই জায়গায় প্রধানমন্ত্রীর এই সভা, এই আগমন সব মিলিয়ে কি তাৎপর্য রাখছে, কি উঠে আসছে? একদম সমস্যা আমি তোমাকে জানানোর চেষ্টা করব। আগামী 1 তারিখ অর্থাৎ 1 মার্চ প্রথম আনুষ্ঠানিকভাবে এ রাজ্যের জন্য লোকসভা নির্বাচনের যে প্রচারমূলক যে জনসভা, সেই জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 মার্চ তিনি আসবেন আরামবাগে এবং আরামবাগে আসার আগে তার আরও একটি জনসভা রয়েছে। তিনি কিন্তু ঝাড়খণ্ডে একটি জনসভা করবেন সকালবেলা 10:30 নাগাদ এবং সেখান থেকে অর্থাৎ প্রথমে তিনি দিল্লি বিমানবন্দর থেকে তিনি স্পেশাল ফ্লাইটে তিনি আসবেন একদম সরাসরি দুর্গাপুরে এবং সেখান থেকে তিনি যাবেন ঝাড়খণ্ডে এবং ঝাড়খণ্ডে প্রথম নির্বাচনী জনসভা করার পর তিনি কিন্তু এ রাজ্যে প্রবেশ করবেন এবং এ রাজ্যে এসে আরামবাগে প্রথম, আমি তোমাকে আরও একবার বলছি, প্রথম 2024 লোকসভা নির্বাচনের আগে প্রথম আনুষ্ঠানিক জনসভা তিনি কিন্তু করবেন, প্রচারমূলক জনসভা তিনি কিন্তু করবেন এবং তারপর সেখান থেকে তিনি সরাসরি আসবেন হেলিপ্যাড গ্রাউন্ডে হেলিকপ্টারে করে, অর্থাৎ আরামবাগ থেকে তিনি হেলিকপ্টারে করে আসবেন আরামবাগ একদম রেড রোড যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সেখানে, এবং সেখান থেকে তিনি কিন্তু রাজভবন যাবেন। আমি আরও একবার বলছি, বিগ ব্রেকিং, তিনি কিন্তু রাজভবন যাবেন এবং রাজভবনে তিনি রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে শিডিউল এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী এসছে সেটা কিন্তু আমি তোমাকে বলবো এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই রাজ্যে রাত্রিবাস করবেন। কোথায় রাত্রিবাস করবেন? রাজভবনে রাত্রিবাস করবেন এবং তারপর পরের দিন অর্থাৎ 2রা মার্চ তিনি যাবেন কৃষ্ণনগরে একটি জনসভা রয়েছে এবং আগামীকাল অর্থাৎ 29 তারিখ, যেটা মনে করা হচ্ছে প্রাথমিক পর্যায়ের প্রথম দফার যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা 29 তারিখ অর্থাৎ 29শে ফেব্রুয়ারি দিল্লি থেকে প্রাথমিকভাবে 150 জনের নাম কিন্তু ঘোষণা করা হবে আগামীকাল এবং সেই যে প্রার্থী তালিকা যে 29 তারিখ প্রকাশ করা হবে, সেই প্রার্থী তালিকার মধ্যে যেটা মনে করা হচ্ছে আরামবাগ এবং কৃষ্ণনগরের যারা প্রার্থী হতে পারেন তাদের নামও কিন্তু মূলত আগামীকাল থাকতে পারে এমনটা মনে করা হচ্ছে এবং সেই জনসভা করার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে আসছেন এবং এই প্রথম হতে চলেছে রাজ্যে তিনি থাকবেন এবং রাজভবনে তিনি কিন্তু রাত্রিবাস করবেন, এমনটাই কিন্তু যে শিডিউল আমাদের কাছে রয়েছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু জানতে পারা যাচ্ছে। আমি একটু এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলার চেষ্টা করবো। প্রণয়দা, একটা বিষয় যেটা যে শিডিউল প্রধানমন্ত্রী আগামী 1 তারিখের আছে, সেই শিডিউল অনুযায়ী তিনি কিন্তু রাত্রিবাস করবেন রাজ্যে, তিনি রাজভবনে রাত্রিবাস করবেন, এই প্রথম তিনি রাজ্যে রাত্রিবাস করবেন। কি বলবেন বিষয়টাকে? তিনি কি গুরুত্ব দিচ্ছেন? কেননা নির্বাচনী জনসভা এখনো পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়নি, আপনাদের নির্বাচনী জনসভা শুরু করে দিচ্ছেন প্রধানমন্ত্রী, কি বলবেন এই রাত্রিবাস? দেখুন, আমাদের যে ন্যাশনাল মিটিং হয়েছে সেখানে প্রস্তাবের মধ্যে সন্দেশখালি এসছে, প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেছেন, অর্থাৎ আজকে একটা সময় কাশ্মীরের যে অবস্থা হয়েছিল তার থেকেও খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের আছে। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের মানুষ আজকে খুব খারাপ অবস্থায় আছে। পশ্চিমবঙ্গে মহিলাদের সম্মান নেই, মহিলাদের নিরাপত্তা নেই, মানুষের নিরাপত্তা নেই। তো খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী এখানে আসছেন, রাত্রিবাস করবেন এবং তিনি আরও বেশি করে আমাদের যারা কর্মী আছেন তাদের কথা শুনবেন এবং এখানকার যা ব্যবস্থা নেওয়ার তিনি নেবেন। প্রথম হতে চলেছে কোনো প্রধানমন্ত্রী তিনি রাজ্যে আসছেন, রাজ্যে এসে তিনি রাত্রিবাসও করছেন এবং যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি অনুযায়ী কি বলবেন বিষয়টা? একটাই কথা বলছি যে প্রধানমন্ত্রী প্রায়োরিটির মধ্যে পশ্চিমবঙ্গ আছে, কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, আমাদের সবাইকে মিলে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। প্রধানমন্ত্রী সেই জন্য বিশেষ নজর পশ্চিমবঙ্গের প্রতি আছে। চেষ্টা করলাম যে ইতিমধ্যে দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং তিনি এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করবেন, সেই চিত্র আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি কিন্তু ধর্ণা মঞ্চে অংশগ্রহণ করার জন্য তিনি আসলেন এবং তিনি অংশগ্রহণ করবেন এবং ইতিমধ্যেই সন্দেশখালী প্রসঙ্গে যে ধর্ণা কর্মসূচি চলছে সেই ধর্ণা কর্মসূচিটি কিন্তু দিলীপ ঘোষ তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং তিনি অংশগ্রহণ করলেন এবং ধর্ণা মঞ্চে তিনি কিন্তু বসলেন। একদম আমি দেখানোর চেষ্টা করছি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ দা।
দিলীপ দা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 1 তারিখ আসছেন, তিনি রাজভবনে থাকবেন রাত্রিবাস, যে শিডিউল অনুযায়ী এই প্রথম কোনো প্রধানমন্ত্রী তিনি রাজ্যে থাকছেন। আপনারা সন্দেশখালী নিয়ে আন্দোলন করছেন, অবস্থান বিক্ষোভ করছেন, আগামী প্রধানমন্ত্রী তিনিও সন্দেশখালী নিয়ে বার্তা দেবেন, কি বলবেন বিষয়টা? আমাদের নেতা রাজ্যে রাজ্যে ঘুরছেন, আমরা গ্রামে গ্রামে ঘুরছি। আর পশ্চিমবাংলার গ্রামের কি পরিস্থিতি, সন্দেশখালী তার একটা নমুনা। এটা স্বাভাবিক যে মহিলাদের নিয়ে পশ্চিমবাংলায় আমরা এত গর্ব করি। ভগিনী নিবেদিতা এখানে এসে ভগিনী হয়েছিলেন, শ্রী মা, তাদের বাড়ি বাড়িতে ছবি রাখি আমরা। আর পশ্চিমবাংলায় 12 মাসে 13 পর্বণের মধ্যে শত শত দেবীর পুজো হয়, মায়েদের পুজো হয়, ঠাকুরের দেবী দেবতাদের, রাধাকৃষ্ণের এখানে হয়, সীতারামের পুজো হয়। সেখানে মহিলারা আজকে হাহাকার করছেন, মমতা ব্যানার্জির শোনারও সময় নেই। গন্ডগোল হচ্ছে, সন্দেশখালীতে আগুন জ্বলছে, উনি সুন্দরবন জঙ্গলমহল চলে গেছেন হাওয়া খেতে। তো সেখানে গিয়ে আদিবাসী আর কুর্মীদের ঝড়া বাঁধাচ্ছেন। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, প্রধানমন্ত্রীকে আসতে বাধ্য হচ্ছেন, বারবার আসছেন পশ্চিমবাংলাকে, কারণ শেষ লড়াইটাও এখানেই হবে। সবচেয়ে বেশি অত্যাচার, অনাচার, আইন শৃঙ্খলার অবনতিও পশ্চিমবাংলায় হয়েছে। আমরা গর্বিত প্রধানমন্ত্রী নিজে আমাদের সঙ্গে থাকার জন্য, এখানকার মহিলাদের সঙ্গে থাকার জন্য আসছেন। দিলীপদা, রাজভবনে উনি থাকবেন, 1 তারিখে রাত্রিবেলা উনি থাকবেন, পরের দিন আবার কৃষ্ণনগরে যাবেন। এই প্রথম কোনো প্রধানমন্ত্রী তিনি কিন্তু রাজ্যে এসে থাকবেন, কি বলবেন বিষয়টা? এর আগে উনি রামকৃষ্ণ মিশনেও ছিলেন। নরেন্দ্র মোদী ভারতবর্ষের আর 500-র বেশি গ্রামে ঘুরেছেন, 500-র বেশি জেলাতে ঘুরেছেন, সারা জীবন পরিব্রাজক জীবন নিয়েছেন। আর সমাজ যখন চাইছে, সমাজে যখন উৎপীড়ন হচ্ছে, তো তিনি তো আসবেনই। তো সেরকম তার লড়াই তো জমির থেকে সাধারণ মানুষের সঙ্গে, যে মহিলাদের জন্য এত কাজ করেছেন পশ্চিমবাংলায়, সেই মহিলারা একে অত্যাচারিত, অপমানিত, তো তার তো আশাটা স্বাভাবিক আছে এবং ঠিক তিনি চলে আসছেন। দিলীপদা, একটা শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে এই প্রত্যেক অবস্থান বিক্ষোভ, সভা, যে সমস্ত আপনারা কোনো কর্মসূচি নিচ্ছেন, কোর্টের কাছে গিয়ে পারমিশন নিতে হচ্ছে। কিছুদিন আগে ওই পারে আম্বেদকর মূর্তির উল্টো দিকে মুখ্যমন্ত্রী তিনি বসেছিলেন, তখনও পরীক্ষা চলছিল, মাধ্যমিক পরীক্ষা, কি বলবেন বিষয়টা? না, টিএমসির জন্য আলাদা আইন, বাকিদের জন্য আলাদা আইন। এক পার্টি গণতন্ত্র চলছে এখানে, লোক ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করবে, সরকার চলবে, কিন্তু কোর্ট রাজ্য চালাবে। এ বিচিত্র পরিস্থিতি। আবার নাকি এখানে মরুদ্যান চলছে একেবারে আইনের। এখানে আইন শৃঙ্খলা, সুরক্ষা, পুলিশ, মন্ত্রী, কারো কোনো দায়িত্ব নেই। ভগবান ভরসায় ভোট দিয়ে আপনি নির্বাচিত সরকার গঠন করার পরে ভগবান ভরসায় বেঁচে থাকতে হবে। এটাই বাঙালির দুর্ভাগ্য। একদম আমি দেখানোর চেষ্টা করলাম। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি কিন্তু ধর্ণা মঞ্চে এলেন এবং তিনি যেটা বললেন যে সার্বিকভাবে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব জলদি তিনি কিন্তু রাজ্যে আসবেন এবং 1 তারিখ 1 মার্চ তিনি রাজ্যে আসবেন। তিনি আরামবাগ যাবেন, আরামবাগে জনসভা করার পর তিনি রাজভবনে রাত্রিবাস করবেন। একেবারে প্রীতিশ, এবং রীতিমতো বাংলার মাটিকে পাখির চোখ করে প্রধানমন্ত্রীর এই সফর, এবং সঙ্গে এই মুহূর্তে সেদিকেও নজর থাকবে এবং বিজেপির ধর্ণা অবস্থানের দিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন সরাসরি প্রীতিশ বন্দ্যোপাধ্যায়।